নমস্কার, যুক্তি তর্ক সঙ্গে অর্কয়ে আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে আমি অর্কপ্রভ সরকার। আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন বাটপারের নতুন ভূমিকাটা আপনারা দেখলেন, অবশ্যই দেখেছেন বা পড়েছেন। আন্তর্জাতিক মাতৃভাষা দিবস 1999 সালের 21শে ফেব্রুয়ারি রাষ্ট্রপুঞ্জ আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসাবে 21শে ফেব্রুয়ারিকে স্বীকৃতি দেয়। বাংলাদেশে ভাষা আন্দোলনের 7 দশকের পুরনো ঐতিহ্য, সেই 52 সাল থেকে শুরু। তারপর তো ভাষার দাবিতেই আন্দোলন, যার পরিণতি স্বাধীন বাংলাদেশ গঠনের মধ্যে দিয়ে। এই 21শে ফেব্রুয়ারিটা খুব আড়ম্বরের সঙ্গে পালন করা হয়, বাংলাদেশেও হয়, পশ্চিমবঙ্গেও হয়। নিয়ম হচ্ছে, বা রীতি বলতে পারেন, যে 21শে ফেব্রুয়ারি ঠিক রাত 12টায়, মানে 21শে ফেব্রুয়ারি শুরু হচ্ছে, তখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনারে রাষ্ট্রপতি যান। তাকে স্বাগত জানান ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, প্রধানমন্ত্রী থাকেন, তার মন্ত্রিসভার সদস্যরা থাকেন, তারাও তারপরে তাকে স্বাগত জানান। তারপর রাষ্ট্রপতি পুষ্পস্তবক অর্পণ করেন শহীদ বেদিতে, প্রধানমন্ত্রী করেন, দুজনে 1 মিনিট নীরবতা পালন করেন। তারপর রাষ্ট্রপতি ওখানে উপস্থিত গণ্যমান্য মানুষের সঙ্গে কথা বলে বঙ্গভবনে ফিরে যান। এটাই রেওয়াজ, এটাই রীতি, দীর্ঘদিন ধরে এভাবেই পালন হচ্ছে। মানে স্বাধীনতা বাংলাদেশের যবে হয় 71 সালে, 72 সাল থেকে এভাবেই পালন করা হচ্ছে। কিন্তু এবার ব্যতিক্রম ঘটলো, কারণ রাষ্ট্রপতি শাহাবুদ্দিন পুষ্পস্তবক অর্পণ করলেন শহীদ মিনারে। কেউ তার সঙ্গে সৌজন্য বিনিময় করলেন না, শুধু ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য তাকে স্বাগত জানিয়েছেন। তারপর রাষ্ট্রপতি কার্যত মাথা নিচু করে নিজের গাড়িতে করে বঙ্গভবনে ফিরে যান। তিনি শহীদ মিনারে শহীদদের শ্রদ্ধা জানাতে শেষ পর্যন্ত পারবেন কিনা তা নিয়ে সংশয় ছিল, কারণ একদল ছাত্র, এরা ভূঁইপোর সংগঠন, নামটাও ভুলে গেছি, তারা চাইছিলেন না যে রাষ্ট্রপতি ঢাকা বিশ্ববিদ্যালয়ের চত্বরে এসে শহীদ বেদিতে পুষ্পস্তবক অর্পণ করুন, কারণ তারা মনে করেন যে রাষ্ট্রপতি হচ্ছেন পতিত স্বৈরাচার আওয়ামী লীগ এবং শেখ হাসিনার মনোনীত একজন ব্যক্তি। ঢাকা বিশ্ববিদ্যালয় হচ্ছে গণ অভ্যুত্থানের আঁতুড় ঘর, সেখানে পতিত স্বৈরাচারের কোনো প্রতিনিধিকে তারা উপস্থিত হতে দেবে না। মবের মুলুক হলে এরকমই হয়। রাষ্ট্রপতি হচ্ছে একটা সাংবিধানিক পদ। প্রত্যেক দেশেই রাষ্ট্রপতি হয় ঐক্যমত্যের ভিত্তিতে বা শাসক দলের মনোনীত কাউকে রাষ্ট্রপতি পদে বসানো হয়। আমাদের দেশেও দীর্ঘকালীন এই ঐতিহ্য আছে। আমাদের দেশেও তো বিভিন্ন অনুষ্ঠানে রাষ্ট্রপতি যান, প্রধানমন্ত্রী যান, প্রোটোকল মেনে যেটা হয় সেটা হয়। এই যে প্রণববাবু রাষ্ট্রপতি ছিলেন, তিনি রাষ্ট্রপতি থাকাকালীনই নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী হয়েছিলেন। কিন্তু কখনো দেখেছেন যে রাজনৈতিক মতে প্রণববাবুর সঙ্গে নরেন্দ্র মোদীর আসমান জমিন ফারাক, কিন্তু দুজনের ব্যক্তিগত সম্পর্ক, পারস্পরিক শ্রদ্ধাবোধ, সেগুলো সবাই জানে। এবং এই প্রণববাবুকে ভারতরত্ন পর্যন্ত দিয়েছে নরেন্দ্র মোদী সরকার। তাহলে একজন সাংবিধানিক পদে আসীন ব্যক্তির অতীতে তার কি রাজনৈতিক পরিচয় ছিল সেটা কখনো বিবেচ্য হতে পারে না। কিন্তু আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন বাটপার প্রফেসর ইউনুস এইসব মানেন না। তিনি 7 মিনিট পরে এসছেন শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করতে, রাষ্ট্রপতি চলে যাওয়ার 7 মিনিট পরে, অর্থাৎ অপমান করলেন রাষ্ট্রপতিকে। এমন একটা দিনে করলেন যে দিনটার সঙ্গে বাংলাদেশের মুক্তিকামী জনতার, সারা বিশ্বের ভাষার দাবিতে যারা সোচ্চার, তাদের কাছে একটা স্মরণীয় দিন। চক্ষু লজ্জা বলে কিছু নেই এই সুদী বৃদ্ধের। একবার কোন একটা অনুষ্ঠানে আমি তাকে দেখলাম জুতো পরে শহীদ বেদিতে চলে গেছেন। অর্থাৎ মুক্তিযুদ্ধকে অসম্মান করো, ভাষা আন্দোলনকে অসম্মান করো,
মুক্তিযুদ্ধের চেতনাকে বাংলাদেশ থেকে মুছে দেওয়ার পরিকল্পিত চক্রান্তে যুক্ত এই অন্তর্বর্তী সরকারের প্রধান এবং তার অনুচর বৃন্দ। রাষ্ট্রপতিকে তো আপনি অপসারণ করতে পারবেন না, আপনার তো সাংবিধানিক সংকট তৈরি হবে। রাষ্ট্রপতিকে অপসারণ করতে হলে সংসদ করবে, সংসদই ভেঙে দেওয়া হয়েছে। আচ্ছা, রাষ্ট্রপতি ধরুন করলেন, পদত্যাগ করলেন, বাধ্য হয়ে, অপমানিত হয়ে পদত্যাগ করলেন, তাহলে কে এই শূন্যস্থান পূরণ করবে? বাংলাদেশের সংসদের ভেঙে দেওয়া হয়েছে, স্পিকার নেই, ডেপুটি স্পিকার জেলে, তাহলে বাংলাদেশের প্রধান বিচারপতি অস্থায়ীভাবে দায়িত্ব পালন করতে পারেন। এটা তখনই সম্ভব যদি শাহাবুদ্দিন শেষ পর্যন্ত পদত্যাগ করেন, কিন্তু আমার ধারণা শাহাবুদ্দিন পদত্যাগ করবেন না। কারণ যে অপমান তাকে করা হয়েছে, পদত্যাগ করলে মুক্তিযুদ্ধ বিরোধী শক্তি জিতবে। যদি শাহাবুদ্দিন মনে করেন যে এই অপমানটা তাকে ব্যক্তিগতভাবে করা হয়েছে, আমি বলবো এই অপমানটা বাংলাদেশের মুক্তিযুদ্ধ, যারা মুক্তিযুদ্ধের আদর্শকে যারা হৃদয়ে ধারণ করেন তাদেরকে করা হয়েছে। প্রত্যেকটা মুক্তিযুদ্ধ কামী শক্তি যারা স্বাধীনতা এনেছিল বাংলাদেশে, তাদেরকে, তাদের পরিবারকে এবং গণতান্ত্রিক চেতনা সম্পন্ন প্রতিটি বাংলাদেশের মানুষকে অপমান করেছে রাজাকারের বাচ্চা, আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন বাটপার এই ইউনূস। একেবারে পরিকল্পিত চিত্রনাট্য। রাষ্ট্রপতিকে যখন অপসারণ করতে পারছি না, তখন অপমান করো। কোন দিন অপমান করো? যেদিন আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। এই দিনটা বাংলাদেশে সাড়ম্বরে পালিত হয়, কলকাতাতেও হয়, বাংলাদেশের কনসুলেটে, উপদূতাবাসে অনেক অনুষ্ঠান হতো। এবার হচ্ছে কিনা জানি না, হলেও খুব লৌকিতে হচ্ছে, কারণ অন্তর্বর্তী সরকারের রোষের মুখে কেউ পড়তে চাইছেন না আধিকারিকরা। কারণ তারা যদি সাড়ম্বরে এই আন্তর্জাতিক ভাষা দিবস পালন করেন, এপার বাংলার শিল্পী, সাহিত্যিক, বুদ্ধিজীবীদের আমন্ত্রণ জানান, সেটা শুধু ইউনূসের অন্তর্বর্তী সরকার ভালোভাবে নেবে না, তাদের উপর শাস্তির খাড়া নেমে আসতে পারে। এই যে ভারত বাংলাদেশ সীমান্তে আমাদের বনগায়, সেখানেও দুই দেশের শিল্পী, সাহিত্যিক, লেখকরা একজোট হতেন, পারস্পরিক আদান প্রদান হতো। এবার হচ্ছে না এই কারণে যে বাংলাদেশে যারা ক্ষমতায় আছে তারা মুক্তিযুদ্ধ বিরোধী শক্তি, অপশক্তি, কালো শক্তি। ঢাকা বিশ্ববিদ্যালয় যেখানে মুক্তিযুদ্ধের আন্দোলন হয়েছিল, সেখানে এখন কাওয়ালি হয়। কাওয়ালি খারাপ নয়, আমরাও কাওয়ালি শুনি, কিন্তু সিগনিফিকেন্সটা দেখুন। Join Indian Institute of Hotel Management now. Right choice, right decision. এটা হচ্ছে বাংলাদেশের বর্তমান বাস্তবতা। এই যে ইউরোপীয় ইউনিয়নের বিভিন্ন সদস্য, ইউরোপীয় ইউনিয়ন সংসদের সদস্য বাংলাদেশে ধর্মীয় সংখ্যালঘুদের নিপীড়নের বিরুদ্ধে সরব হয়েছে। এর মধ্যে ওমানে, রাজধানী মাসকাটে, বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন এবং আমাদের পররাষ্ট্রমন্ত্রী জয়শঙ্করের বৈঠক হয়েছে, এবং তৌহিদ হোসেন নাকি জয়শঙ্করকে বাংলাদেশ সফরে আমন্ত্রণ জানিয়েছে। আপনি ভারত বিরোধিতার সুরকে চড়া করবেন, কথায় কথায় ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে সরব হবেন, আবার আপনি ভারতের বিদেশ মন্ত্রীকে আমন্ত্রণ জানাবেন। ভারতকে বাদ দিয়ে এক পা চলতে পারবেন না। ভারত যদি কঠোর অবস্থান নেয়, তাহলে বাংলাদেশের সাধারণ মানুষের জীবন দুর্বিষহ হয়ে উঠবে। প্রথম কথা, নিত্য প্রয়োজনীয় জিনিসের আকাল। বাজারে গেলে মানুষ কোনো কিছু কিনতে পারবেন না, এমন দাম বেড়ে যাবে। বাংলাদেশের গাড়ির যন্ত্রাংশের 100% ভারত থেকে যায়, ওষুধ যায়, বস্ত্রশিল্পের কাঁচামাল যায়, পেঁয়াজ যায়, আলু যায়, চাল যায়। তাও দেখুন ভারত বিরোধীরা। সকালে ঘুম থেকে উঠে বাংলাদেশের মানুষ যে টুথপেস্টটা ব্যবহার করেন না, সেটাও ভারত থেকে যায়। আপনি ভারত বিরোধী জিগির তুলবেন, ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে সবসময় মিথ্যা ভাষ্য তৈরি করবেন,
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে কুৎসিত ভাষায় আক্রমণ করবেন, আবার বিদেশমন্ত্রী জয়শঙ্করকে আমন্ত্রণ জানাবেন। ভারতের সঙ্গে যদি সম্পর্ক ভালো রাখতেন তাহলে বাংলাদেশকে এই কঠিন পরিস্থিতির মধ্যে দিয়ে যেতে হতো না। দেখুন, শেখ হাসিনার সরকার পতন হয়েছে, সেটা বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়, কিন্তু তারপরে অন্তর্বর্তী সরকার যেভাবে ভারত বিরোধিতাকে তুঙ্গে তুলেছে, যেভাবে আইএসআই ডিজিকে বাংলাদেশ সফরে এসে আন্তর্জাতিক জঙ্গি জসিমউদ্দিন রহমানির সঙ্গে বৈঠক করে চিকেন নেকে হামলার ছক কষেছে, ইউনূস সরকারে মদত ছাড়া এটা কি সম্ভব? পাকিস্তানে কোলে বসে দুলবেন, ভারত বিরোধিতার জিগির তুলবেন, আবার ভারতের বিদেশ মন্ত্রীকে আমন্ত্রণ জানাবেন। কি দেখাতে চাইছেন? যে বাংলাদেশে ভারত বিরোধিতার যে সুর, সেই সুরের সঙ্গে সরকার সহমত নয়, সরকার ভারতের সঙ্গে সুসম্পর্ক রাখতে চায়। এটাও এক ধরনের ধোঁকাবাজি, ভাঁওতাবাজি, লোকের চোখে ধুলো দেওয়ার কৌশল। আমি জানি না বিদেশমন্ত্রী আমন্ত্রণ গ্রহণ করে যাবেন কিনা। প্রথম কথাই, অন্তর্বর্তী সরকারকে তো পূর্ণ কূটনৈতিক স্বীকৃতি ভারতবর্ষ দেয়নি। যতক্ষণ না পর্যন্ত গণতান্ত্রিক পদ্ধতিতে নির্বাচিত একটা সরকার বাংলাদেশে আসছে, ততক্ষণ পর্যন্ত কোনো পূর্ণ কূটনৈতিক কি বলবো আর কি স্বীকৃতি কি ভারতবর্ষ দেবে? দিয়েছে কি? একটা কাজ চালানো বছর সম্পর্ক আছে। এই যে বিমস্টেকের সম্মেলন হবে ব্যাংককে এপ্রিলে, বাংলাদেশ থেকে একটা ভাষ্য তৈরি হচ্ছে, সেখানে নাকি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে ইউনূসের পার্শ্ব বৈঠক হবে। প্রথম কথা, ইউনূসের পদের সাংবিধানিক বৈধতা কি? মুখ্য উপদেষ্টা, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশে কোনো মুখ্য উপদেষ্টা বলে কোনো পদ থাকে? বাংলাদেশের মানুষ বা এই ছাত্র জনতা এই মুখ্য উপদেষ্টা কি ইকুইভ্যালেন্ট ভাবতে পারেন প্রধানমন্ত্রী হিসাবে, কিন্তু কূটনৈতিক প্রোটোকলে কোনো মুখ্য উপদেষ্টা কোনো নির্বাচিত প্রতিনিধির সঙ্গে, এই প্রধানমন্ত্রীর সঙ্গে শীর্ষ বৈঠক করতে পারে না। আমি পারভেজ মুশারফের উদাহরণটা আপনাদের আগেও দিয়েছি। যখন কু করে মুশারফ ক্ষমতায় এলেন পাকিস্তানে, তখন তিনি নিজেকে বলেছিলেন আমি পাকিস্তানের চিফ এক্সিকিউটিভ অফিসার। তারপরে আগ্রা সামিট হলো, মুশারফের দিল্লি আসার কথা। মুশারফ বুদ্ধিমান মানুষ, বুঝলেন যে একজন চিফ এক্সিকিউটিভের পক্ষে নির্বাচিত প্রধানমন্ত্রী অটলজির সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক সম্ভব নয়। রাতারাতি তিনি নিজেকে অ্যানয়েন্ট করলেন প্রেসিডেন্ট হিসাবে। তাহলে ইউনূস কি চাইছেন? ইউনূস এটাই চাইছেন শাহাবুদ্দিনকে অপমান করি, শাহাবুদ্দিন বাধ্য হয়ে পদত্যাগপত্র দিক, বাংলাদেশ সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি অস্থায়ীভাবে কার্যভার সামলাক, তারপর ইউনূসকে রাষ্ট্রপতি হিসাবে মনোনীত করুন। ব্যাস, ইউনূস রাষ্ট্রপতি হয়ে গেলেন, নিজের স্বপ্ন পূরণ হলো। এখন তিনি সেটা করতে পারছেন না। আমি আপনাদের আগেই বলেছি না, ইউনূস নির্বাচন করতে চায় না, শুধুমাত্র ব্যক্তিগত উচ্চাশা, ব্যক্তিগত প্রতিহিংসা চরিতার্থ করার জন্য ও বাংলাদেশের মানুষকে ব্যবহার করছে, মিথ্যা কথা বলছে, ভাঁওতা দিচ্ছে। ও নাকি সর্বরোগর বিশল্য করেনি, কোটি কোটি ডলার বিনিয়োগ নিয়ে আসবে নাকি বাংলাদেশে। ৭১% বিদেশি বিনিয়োগ কমেছে বাংলাদেশে। এই তো গরমের মরশুম আসছে, আদানিকে টাকা দিতে পারবেন? নইলে তো অন্ধকারে ডুবে যাবে বাংলাদেশ। তাহলে যে অসভ্যতা ইউনূস করেছেন আন্তর্জাতিক ভাষা দিবসে, শহীদ মিনারে, এর তুলনা কোথাও পাবেন না। এটা একটা জাতিকে অপমান, এটা মুক্তিযুদ্ধের পক্ষের শক্তিকে অপমান, এবং অগণিত ভাষা শহীদকে অপমান। কারণ ইউনূস নিজে বাংলাদেশের স্বাধীনতা বিরোধী শক্তি। ইউনূস আর তার জঙ্গি সাথীদের মনের ইচ্ছা হচ্ছে এটাকে ইসলামিক রিপাবলিক অফ ইস্ট পাকিস্তান বলে ঘোষণা করা। বাংলাদেশের স্বাধীন অস্তিত্ব ইউনূসের সাঙ্গপাঙ্গরা স্বীকার করে না, মন থেকে করে না। তারা মনে করে বাংলাদেশের সৃষ্টি হচ্ছে জিন্নাত দ্বিজাতি তত্ত্বের মূলে কুঠার আঘাত। যেটা জামাত, হেফাজত, হিজবুত ওর উপদেষ্টা সবাই এটা মনে করে।
কিন্তু চক্ষু লজ্জার খাতিরে বলতে পারছে না যে এই দেশটার নাম হবে ইসলামিক রিপাবলিক অফ ইস্ট পাকিস্তান, কিন্তু কাজে কর্মে সেটাই করতে চলেছে। এরপর মুজবে সমাধি ভাঙবে, অন্তত চেষ্টা করবে, বাংলাদেশের জাতীয় সঙ্গীত পরিবর্তন করবে, জাতীয় পতাকা পরিবর্তন করবে। কিন্তু তার আগে ইউনূস শাহাবুদ্দিনকে ইচ্ছাকৃতভাবে অপমান করে চাইছেন শাহাবুদ্দিন যাতে স্বেচ্ছায় পদত্যাগ করেন, সেই শূন্যস্থানে তিনি গিয়ে বসবেন। এটাই কিন্তু ওর ইচ্ছা। দেখুন, এই যে আমরা ইউএসএ এটি নিয়ে এখন তো খুব আলোচনা হচ্ছে, ট্রাম্প কি বলেছেন? ট্রাম্প বলেছেন এই যে $21 মিলিয়ন ভারতবর্ষে দিয়েছিল না বাইডেন প্রশাসন, যে আমাদের দেশের ভোটার টার্ন আউট বৃদ্ধি করার জন্য। বাইডেন বলেছেন ওরা চাইছিল অন্য কেউ যাতে ভারতের দায়িত্ব নেয়। ইঙ্গিতটা খুব স্পষ্ট। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী লোকসভা নির্বাচনে প্রচারে গিয়ে কি বলেছেন? যে বিদেশি শক্তি ভারতবর্ষের অভ্যন্তরীণ বিষয়ে নাক গলাচ্ছে, তারা দেশের স্থায়িত্ব নষ্ট করতে চায়। আবার ইউএসএ বাংলাদেশে দিয়েছিল $29 মিলিয়ন। এটা আওয়ামী লীগ পায়নি, বাংলাদেশের সরকার পায়নি। কিসের জন্য দিয়েছিল? স্ট্রেংথেনিং দ্য পলিটিক্যাল ল্যান্ডস্কেপ। একবার ভারতে চেয়েছিল যে ভোটার টার্ন আউট বাড়াতে, আর বাংলাদেশে স্ট্রেংথেনিং দ্য পলিটিক্যাল ল্যান্ডস্কেপ। আসলে ইউএসএ বাইডেন প্রশাসন দিয়েছিল সেই ব্যক্তি, সেই শক্তি, সেই সংস্থাকে যারা হাসিনা বিরোধী অভ্যুত্থানে সক্রিয় ভূমিকা নিয়েছিল, এবং এর মস্তিষ্ক ছিল ইউনূস। এগুলো প্রমাণ হয়ে যাবে। গণ অভ্যুত্থান হঠাৎ করে হয়নি, পরিকল্পনা হয়েছিল 5-6 বছর ধরে। জামাত ছিল, হিজবুত ছিল, ইউনূস ছিলেন, এরা সবাই মিলে দীর্ঘদিন ধরে এই পরিকল্পনাটা করেছিল। সেই পরিকল্পনাটা সফল হয়েছে 2024 জুলাই অগাস্টে গণ অভ্যুত্থানের মধ্যে দিয়ে। যতদিন যাবে ইউনূসের ভূমিকা তত পরিষ্কার হবে বিশ্বের মানুষের কাছে, বিশেষ করে বাংলাদেশের মানুষের কাছে। আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে শহীদ মিনারের অনুষ্ঠানে সুদখোর ইউনূস যে অসভ্যতা করেছেন তার নিদর্শন মেলা সত্যিই ভার।